প্রাচীন ভারতের ইতিহাস অনুসন্ধানের আজকের এই অনবদ্য আলোচনায় সবাইকে স্বাগতম। আজ আমরা ভারতের ইতিহাসের এমন একটা গুরুত্বপূর্ণ বিবর্তন নিয়ে কথা বলবো যা সত্যিই রহস্যময়। একটা সুবর্ণ যুগ, যেখানে ছিল অসাধারণ শৃঙ্খলা আর শান্তি। সেখান থেকে কিভাবে দেশটা ছোট ছোট অঞ্চলে ভেঙে গিয়ে একটা নাইরাজ্যের দিকে এগিয়ে গেল, তাই আজ আমরা দেখব। মানে একটি কেন্দ্রীয় অর্ডার থেকে এবারে কেঅসের দিকে যাত্রা। দারুণ এক্সাইটিং একটা হিস্ট্রি কভার করব আজ আমরা। তবে হ্যাঁ, এই ডিপ ডাইভটা শুরু করার আগে জানিয়ে রাখি, আজকের এই দারুণ বিশ্লেষণ বা এক্সপ্লেনারের সব উপকরণ কিন্তু সরাসরি এসেছে AIM WBCS ক্লাসেস থেকে। তাদের তৈরি করা প্রিমিয়াম এডুকেশনাল মেটেরিয়ালের ওপর ভিত্তি করেই আজ আমাদের এই তথ্যবহুল মাস্টার ক্লাসটি সাজানো হয়েছে। আজকের এই ৪০০ বছরের বিশাল ইতিহাসকে আমরা ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমেই গুপ্ত সুবর্ণযুগ, তারপর বহিরাগত হুন আক্রমণ, এরপর পুষ্যভূতি রাজবংশ, বাংলার গৌড়া রাজবংশ এবং শেষে চূড়ান্ত নাইরাজ্যের যুগ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম অধ্যায়, গুপ্ত সুবর্ণযুগ বা ভারতের স্বর্ণযুগের ভিত্তি স্থাপন। এখানেই আসলে ভারতের স্থায়িত্ব ও শৃঙ্খলার আসল ভিত্তি তৈরি হয়েছিল। একটু সময়কালটা দেখে নেওয়া যাক। ২৭৫ খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত এই রাজবংশের ভিত্তি স্থাপন করেন। এর ঠিক কিছু বছর পর ৩২০ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজা উপাধি নিয়ে গুপ্তযুগের আসল সূচনা করেন। আর এরপর ৩৩৫ খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত এসে শুরু করেন তার অভূতপূর্ব দিগ্বিজয়। একটুবার কল্পনা করা যাক, একজন শাসক যিনি তার জীবনে ১০০টা যুদ্ধ করেছেন, কিন্তু একটাও যুদ্ধে হারের মুখ দেখেননি। ঐতিহাসিক V.S. স্মিথ তাই সমুদ্রগুপ্তকে ভারতের নাপোলিয়ন বলে ডেকেছিলেন। আলাহাবাদের প্রয়াগ প্রশস্তিতে তার সভাকবি হারিসেনাও তাকে ঠিক এইভাবেই চিহ্নিত করেছেন। তার এই অভূতপূর্ব ক্ষমতা আর সম্প্রসারণ নীতি সত্যি এক আশ্চর্যজনক। আর এই জায়গাটা অসাধারণভাবে তুলে ধরে যে সমুদ্রগুপ্ত কিন্তু শুধু যোদ্ধা ছিলেন না, তিনি দারুণ একজন কৌশলী প্রশাসকও ছিলেন। উত্তর ভারত আর দক্ষিণ ভারতের জন্য তার নীতি ছিল পুরো আলাদা। উত্তরে তিনি ৯ জন রাজাকে হারিয়ে দিগ্বিজয় বা সম্পূর্ণ অধিগ্রহণ করেন, কিন্তু দক্ষিণ ভারতের ১২ জন রাজাকে হারানোর পর তিনি গ্রহণ করেন ধর্মবিজয় নীতি। মানে তাদের বন্দী করা হয়েছিল, কিন্তু আবার মুক্তি দিয়ে নিজেদের রাজ্যে বসিয়ে দেওয়া হয়েছিল। কি দারুণ একটা সামরিক আর প্রশাসনিক ব্যালেন্স, তাই না? পুরো সেন্ট্রাল কন্ট্রোল থাকার ফলে সাম্রাজ্যে কি বিশাল পরিবর্তন আসতে পারে, সেটা এই যুগের সাংস্কৃতিক উৎকর্ষ দেখলেই বোঝা যায়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা বিক্রমাদিত্য হিসেবে জানি, তিনি রাজধানী নিয়ে গেলেন উজ্জয়নে। তার রাজসভায় ছিল সেই বিখ্যাত নবরত্ন বা ৯টি রত্নের সমাহার। তিনি আবার প্রথম গুপ্ত শাসক হিসেবে রূপোর মুদ্রাও চালু করেন। আর ওইদিকে প্রথম কুমারগুপ্ত স্থাপন করলেন বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়। এটাই হচ্ছে শৃঙ্খলা আর শান্তির ফল। কিন্তু এই শান্তি তো আর চিরকাল থাকতে পারে না। বাইরে থেকে আসতে শুরু করল ভয়ঙ্কর সব আক্রমণ। এবার আবির্ভাব স্কন্দাগুপ্তের, যাকে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ভারতের ত্রাণকর্তা বা সেভিয়ার বলেছেন। কারণ ভিতরি স্তম্ভলিপি থেকে আমরা জানি, যখন একটা বিশাল বহিরাগত শক্তি প্রথমবার ভারতে হামলা করে, স্কন্দাগুপ্ত একদম সাফল্যতার সাথে তাদের রুখে দাঁড়ান। তার সাথেই তিনি সুদর্শনা হ্রদও পুনর্নির্মাণ করেছিলেন। দ্বিতীয় অধ্যায়, হুন আক্রমণ বা বহিরাগত ধাক্কা। অভ্যন্তরীণ শান্তি থেকে আমাদের ইতিহাসের এই কথা এবার বাইরে থেকে আসা একটা বড় ধাক্কার দিকে মোড় নিচ্ছে। তাহলে এই হুনরা আসলে কারা? এরা ছিল মধ্য আসিয়ার যাযাবর উপজাতি, যাদের সাধারণত শ্বেত হুন বা হোয়াইট হান্স বলা হতো। ভারতের তখনকার সেই স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে এরা উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে ঢুকে সিয়ালকোটে তাদের রাজধানী বানায়। প্রথমে তোরামানের নেতৃত্বে এরা শক্তিশালী হয়, আর এরপর মিহিরকুলার আমলে এরা একটা ভয়ঙ্কর সম্প্রসারণশীল শক্তিতে পরিণত হয়। মেহেরকুলার নৃশংসতা আর ক্ষমতার লোভ এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে ভারতের অ্যাটিলা উপাধি দেয়া হয়েছিল। চীনের বিখ্যাত হুন নেতা অ্যাটিলার সাথে তার তুলনা ছিল সত্যিও পার। তবে তার এই অত্যাচার খুব বেশিদিন টিকেনি। গুপ্ত শাসক নারাসিংহাগুপ্ত বালাদিত্য আর মালওয়ার রাজা যশোধর্মান মিলে তাকে হারিয়ে দেন। কিন্তু একটা কথা বলতেই হয়, এই আক্রমণ ভারতের সেন্ট্রাল কন্ট্রোল বা কেন্দ্রীয় শৃঙ্খলাকে একদম ভেতর থেকে নেস্তুনাবুদ করে দিয়েছিল। তৃতীয় অধ্যায়, পুষ্যভূতি রাজবংশ ও হাস্যের উত্থান। ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু সেখান থেকেই নতুন আশার উদয়ও দেখা গিয়েছিল। হর্ষবর্ধনা, যিনি শিলাদিত্য নামেও পরিচিত, ৬০৬ খ্রিস্টাব্দে ক্ষমতায় আসেন, আর এর মধ্য দিয়ে শুরু হয় হর্ষযুগ। তিনি এসে আবার উত্তর ভারতকে এক করার বিশাল উদ্যোগ নিয়েন। রাজধানী থানেশ্বর থেকে নিয়ে গেলেন কনৌজে।
তিনি যে কত বড় মাপের নেতা ছিলেন তা তার উপাধি শাকালোত্তর পাথেনাথা বা উত্তরাপথের অধিপতি শুনলেই বোঝা যায়। ভাবতে অবাক লাগে তার শাসন ছিল বিশাল পঞ্চভারত জুড়ে, যার মধ্যে ছিল পাঞ্জাব, কনৌজ, বাংলা, বিহার আর ওড়িশা। কিন্তু শুধু রাজজয় নয়, হর্ষবর্ধনা চেয়েছিলেন গুপ্তযুগের সেই সুবর্ণ অতীতকে আবার ফিরিয়ে আনতে। তার রাজসভায় সভাকবি বানা ভট্টা লিখলেন হর্ষাচরিত। বিখ্যাত চীনদেশীয় পরিব্রাজক হিউন সাং আসেন ঠিক এই সময়তেই। আশ্চর্যের বিষয় হল হর্ষা নিজেও রত্নাবলী আর নাগানন্দার মতো দারুণ সব নাটক রচনা করেছিলেন, আর প্রতিটি 5 বছর অন্তর তিনি প্রয়াগে বিশাল দানক্ষেত্রের আয়োজন করতেন, যেখানে তিনি তার সমস্ত সম্পদ অন্যদের দান করে দিতেন। আজকের দিনে এরকম কিছু কি আসলেই কল্পনা করা যায়? বোধহয় না। চতুর্থ অধ্যায়, বাংলার গৌড় রাজবংশ ও শশাঙ্কের অবদমন। উত্তর ভারতে যখন হর্ষা সবকিছু একট্র করছেন, ঠিক তখনই বাংলায় তৈরি হচ্ছিল একটা বিশাল প্রতিদ্বন্দ্বী শক্তি। শাসঙ্কা, যার আসল নাম ছিল নরেন্দ্রগুপ্তা, তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা। তার রাজধানী ছিল কর্ণাসুবর্ণা। হর্ষার সময়কালে শাসঙ্কা একজন আসল আঞ্চলিক নেতা হিসাবে উঠে এসেছিলেন, যিনি হর্ষের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিকে একদম সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটাই হল এই দুই বিশাল ক্ষমতাশালী ব্যক্তির পাশাপাশি তুলনা। একেবারে বিপরীত দুটো ছবি। হর্ষবর্ধনা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক আর উত্তরাপথের অধিপতি। অন্যদিকে শাসঙ্কা ছিলেন কট্টর শৈব বা শিবের ভক্ত, যাকে গৌড়াধান বলা হতো। এই দ্বন্দ্ব যেন শুধু রাজনৈতিক ছিল না, ছিল একটা ধর্ম আর কৌশলগত বিপরীত অবস্থান। এর থেকেই তৈরি হয় বিশাল শত্রুতা, আর এর ফলেই শাসঙ্কা হর্ষার বড় ভাই রাজাবর্ধনকে হত্যা করেছিলেন। এই বিতর্কটা কিন্তু ইতিহাসে প্রচুর আলোচিত। বলা হয় শাসঙ্ক নাকি বৌদ্ধধর্মীয় চিহ্ন মুছে ফেলার জন্য বোধি বৃক্ষ কেটে ফেলেছিলেন। কিন্তু আমরা যদি ঐতিহাসিক রেকর্ড বা অন্যান্য লেখনী নিউট্রালভাবে দেখি, তাহলে পাব যে এর আগেও অশোকের স্মৃতি শাহ এবং পুষ্যমিত্র শুঙ্গা এই বোধি বৃক্ষ নষ্ট করার চেষ্টা করেছিলেন। আসলে এটাই হল ঐতিহাসিক তথ্যের নিরপেক্ষ অনুসন্ধানের আসল মজা। পঞ্চম অধ্যায়, নাইরাজ্যের যুগ বা অযোগ্যতায় পতন। আঞ্চলিক নেতা আর বড় বড় শাসকরা যখন বিদায় নিয়ান, তখন ঠিক কী ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় তাই এবার আমরা দেখব। 637 খ্রিস্টাব্দে শাসঙ্কের মৃত্যুর পর বাংলায় অবিশ্বাস্যভাবে ক্ষমতার বিশাল শূন্যতা তৈরি হয়। আর ঠিক এখানেই আমরা এই বিখ্যাত মাৎস্যান্যায়া শব্দটির সাথে পরিচিত হই। এটা কোনো সামান্য কথা নয়। দীর্ঘ 150 বছর ধরে চলতে থাকা এক ভয়ঙ্কর নাইরাজ্য। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমনি শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার শুরু করে। কোনো রকম কেন্দ্রীয় শাসন বা অর্ডার ছিল না, একদম চূড়ান্ত কেওস। তবে এত অন্ধকারের পরেও কিন্তু আশার আলো দেখা গিয়েছিল। দীর্ঘ 1 শতাব্দীরও বেশি সময় ধরে চলতে থাকা এই বিশৃঙ্খলার পর শেষ পর্যন্ত সাধারণ মানুষ একজন যোগ্য নেতাকে বেছে নিয়ে আন। 750 খ্রিস্টাব্দে গোপালার নির্বাচন আর পালা সাম্রাজ্যের উত্থানের মধ্য দিয়ে দীর্ঘকালীন এই মৎস্যনায়ের অবসান